দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানে চেষ্টা করি আপনার দৈনন্দিন পথ চলার জন্য যে তথ্যগুলো দরকার হয়, বিশেষ করে এদেশের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, অর্থনীতি সহ চাকরি এবং অন্যান্য বিষয়গুলোতে আসলে কিভাবে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যেতে পারে সেই তথ্যগুলো এই দি ভিউজ অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আজকে যে অনুষ্ঠানটি আমরা করছি সেটি একটু ভিন্ন করে আমরা সাজিয়েছি, কারণ আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য সবসময় পড়াশোনার বিষয়ে যে আলোচনা করে থাকি তা কিন্তু নয়। পড়াশোনার বাইরেও তাদের জীবন কিভাবে সুন্দর করে গড়ে উঠতে পারে, বিশেষ করে অভিভাবকরা কিভাবে পথ নির্দেশনা পাবেন, সেই সব বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। এবং যথারীতি আজকের বিষয় সাজিয়েছি স্কুল খোলার পর আপনার সন্তানের সময়টা কিভাবে কাজে লাগাবেন। বিশেষ করে অভিভাবকদের জন্য, বাংলাদেশি কমিউনিটির অভিভাবক যারা আছেন তারা সন্তানের সময়টাকে কীভাবে কাজে লাগাবেন সেই জন্যই আমাদের আজকের এই বিষয়। এবং আপনারা জানেন যে 5 সেপ্টেম্বর থেকে স্কুল কিন্তু খুলে যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিগুলো খুলে গেছে। প্রায় 2 থেকে আড়াই মাসের লম্বা একটা ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছেন। এই যে ফিরছেন, নতুন করে শুরু করা, নতুন উদ্যমে পথ চলা, এটাকে কিভাবে একটু অর্গানাইজড ওয়েতে করা যায় সেই বিষয়গুলোই আমরা জানবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ববিতার এক টিউটোরিয়ালের সিও খোকন উদ্দিন। ববি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় যে আমরা নাম্বারটি দেখাচ্ছি সেখানে টেলিফোন করে আপনারা সরাসরি আমাদের আলোচনায় অংশ নিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এবং এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুকে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো মন্তব্য, পরামর্শ জানাতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। খোকন উদ্দিন ববি ভাই, সেটি হলো স্কুল খুলছে জি, এবং কলেজ ইউনিভার্সিটি খুলে গেছে, অনেকগুলোই খুলে গেছে। শিক্ষার্থীরা সাধারণত দুটো বিষয়, একটা হলো কিভাবে তারা এই সময়টা ব্যয় করে, কিন্তু কিভাবে ব্যয় করা উচিত, সে দুটো বিষয় আপনার কাছে জানবো শুরুতেই। থ্যাংক ইউ জোর। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ দীর্ঘ 2 থেকে আড়াই মাস ছুটি কাটানোর পর তাদের জীবনযাপন একটা ধারাবাহিকতা অভ্যস্ত হয়ে গেছে। এখন তারা হঠাৎ করে নতুন একটা স্কুল জীবন শুরু করবে। স্কুল জীবন খুব স্ট্রাকচার্ড আর অর্গানাইজড, কিন্তু সামার ভ্যাকেশনটা অত অর্গানাইজড থাকা জরুরি না। এইখানেই একটা কনফ্লিক্ট। এটাই জন্যই আমি ভাবতেছি, ওকে, আমার স্টুডেন্টরা যখন হঠাৎ শুরু করবে স্কুল, ফার্স্ট 1 মান্থ অথবা 3 সপ্তাহ তারা মনে করে এই জাস্ট স্কুল শুরু হয়েছে, অত ইম্পর্টেন্ট না, কিন্তু ওই সময়তে তারা যদি একটু ড্রপ হয় তাদের জিপিএটা ড্রপ হয়ে যায় এবং ওই ঘাটতিটা পূরণ করতে 2 মাস সময় লেগে যায় এক্সট্রা। সেই জন্যই আমার টক অফ দ্য টপিক হলো এইটাই, যে স্কুলটা যে আপনি যেটা বললেন এখন কিভাবে ব্যয় করছে এবং কিভাবে ব্যয় করা উচিত। প্রথমতই হলো তাদের স্লিপ স্কেজুল যেটা আছে, ঘুমানোর স্কেজুল, এইটা একটু চেঞ্জ করা উচিত। কারণ তারা এখন রাতে 2টায় ঘুমাইতেছে, 3টায় ঘুমাইতেছে, ভ্যাকেশনে যাচ্ছে, দাওয়াতে যাচ্ছে, রাইট? কিন্তু স্কুল হলো সকাল এক্স্যাক্টলি ওই টাইমে শুরু হয় এবং তারা এখন এই টাইমে আমাদের একটা মেজর প্রবলেম যেটা আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখি আমার কোচিং সেন্টারে, তারা রাতে ঘুমানো যাওয়ার সময় ফোন নিয়ে অনেকক্ষণ প্লে অ্যারাউন্ড করে এবং ওই সময় তাদের ঘুম স্কেজুল 2 আওয়ার্স ইন দ্য বেড চলে যায়। কিন্তু এটা যদি তাদের কন্ট্রোলে না আসে, তাদের স্কুলটা সকালে উঠতে পারবে না অন টাইমে না উঠলে পারফরমেন্স খারাপ হবে, জিপিএ খারাপ হবে, যতই চেষ্টা করুক। সো ভেরি ইম্পর্টেন্ট, যদিও শুনতে মনে হয় ওকে ইটস নট ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট স্লিপ স্কেজুল। একেবারে খুব সাধারণ মনে হয়, কিন্তু আমরা শুরু করছি আমাদের আলোচনাটা একদম স্কুলের যাওয়ার টাইমটা যাতে এক্স্যাক্টলি তারা ঠিক টাইমে যেতে পারে। এক্স্যাক্টলি, কিন্তু এই একটা যে ছোট্ট জিনিসই তাদের কি পরিমাণ ড্যামেজ আনে, আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, আমার অবশ্যই এই জিনিসটা হঠাৎ করে হয় কি, ঘুম দেরিতে হয় অথবা স্লিপ স্কেজুল ঠিক না থাকায় তারা সকালের পিরিয়ডটা মিস করে অনেকে। ওকে, সো ফার্স্ট পিরিয়ড কয়েকটা লেট হয়ে যায় অথবা অ্যাবসেন্ট হয়ে যায়। এতে হয় কি, লাস্টের দিক দিয়ে ওই গ্রেডটাই যে শুধু খারাপ হয় তা না, এটা তাদের রেকর্ডে থেকে যায়। এখন তখন সামটাইমস আমার কিছু কিছু স্টুডেন্টদের ওই কোর্সটা এই বছর সামারে করতে হয়েছে ফার্স্ট পিরিয়ড, বিকজ তাদের এনাফ ক্রেডিট হয় নাই, টিচার পাস মার্ক দেয় না, ফেল দিয়ে দিছে, কারণ এনাফ প্রেজেন্ট নাই। নাম্বার 1। নাম্বার 2, ওই একটা ডাউন হইলে হয় কি, প্রথম পিরিয়ডটা স্টুডেন্টদের মোটিভেশন এফেক্ট হয়। এই সাইকোলজি জিনিসটা যে কত পাওয়ারফুল, এটা যদি আমার কমিউনিটিকে আমি বুঝাইতে না পারি, এটাই আমার মিশনটাই এটা, যে সাইকোলজি জিনিসটা অনেক পাওয়ারফুল। ওদের এই একটা ক্লাস মিস হলে ওদের পরের ক্লাসগুলো এফেক্টেড হয়। কারণ কি, সে মোটিভেশন লুজ করে ফেলছে, সে হোমওয়ার্ক ঠিক মতো আনতেছে না, তার ভিতরে ধারণা আসছে, কারণ বাচ্চা মানুষ তো খুব কুইক সেন্সিটিভ, যে ও আমি বোধহয় আর পারবো না, আমি অলরেডি একটা মেস আপ করে ফেলছি। ইউ নো হোয়াটস দ্য পয়েন্ট অফ গিভিং দ্য হোমওয়ার্ক। অর্থাৎ শুরুটা খুব চমৎকার হওয়া উচিত। সেখানে যদি কোনো রকম একটা হতাশা কাজ করে, কোনো রকম একটা ধাক্কা কাজ করে, তখন তারা সামনের বাকি প্ল্যানগুলোতে
এক ধরনের হয়তো পরিকল্পনা কিংবা হতাশ হয়ে পড়ে, যেটা তাদের পুরো সময়টা, পুরো বছরটাতেই হয়তো ইফেক্ট করবে। তাই আপনি বলছেন স্কুলের টাইমটা খুবই ইফেক্ট করে, কারণ প্যারেন্টসরা অনেক সময় ধরতে পারে না। কারণ 13 থেকে 16 বছর বয়স তারা হরমোন ডেভেলপ করতেছে, তারা কিন্তু কুইক ইমোশনাল হয়ে যায় এবং প্যারেন্টসের সাথে ওগুলো শেয়ার করে না। তখনই জিপিএ ড্রপ হইতে থাকে। প্যারেন্টস কখন বুঝতে পারে? যেদিন রিপোর্ট কার্ডটা দেয়, টু লেট। এই জন্য স্লিপ স্কেজুলটা প্রথম থেকেই একটু শুরু করা উচিত। প্যারেন্টসদের এখানে দায়িত্বটা কি হইতে পারে? একটু তাদের সাথে যেন রাত্রেবেলা ঘুমানোর পরে, বিছানায় যাওয়ার পরে যেন ফোনটা সরাই ফেলায়। কারণ বিছানায় যাওয়ার পরে ফোনটা অন থাকলে ওইটা ঘুম আসতে সময় দেরি হয়। এমনকি আমার কিছু কিছু স্টুডেন্টদের এই অভ্যাস হয়েছে, তারা ইনসমনিয়া হয়ে গেছে, মানে ঘুমাইতে পারতেছে না ফোন ছাড়া। এনিওয়ে, এই একটা জিনিস স্লিপ স্কেজুলটা ফিক্স করা উচিত। আর দুইটা পয়েন্ট আমি বলবো। 2 নম্বরটা হলো রুটিন, একটা সেট গোল। মানে প্রথম থেকেই একটা, এটা যেমন প্রথমে জানুয়ারির 1 তারিখে আমরা সবাই কি করি? নিউ ইয়ার রেজলিউশন করি না? এটা বাচ্চাদের, স্টুডেন্টদের জন্য নিউ ইয়ার রেজলিউশন, কারণ তাদের স্কুলের প্রথম। জিপিএ যতই থাকুক, একটা 9 গ্রেড 10 গ্রেড স্টুডেন্টের যদি ধরালাম জিপিএ খুব খারাপ, তারা অলরেডি ড্যামেজ করে ফেলছে, কিন্তু 11 গ্রেড এসে শুরু হইতেছে। একটা মোটিভেটেড স্টুডেন্ট যদি 11 গ্রেডটা খুব সুন্দর করে প্রথম থেকে ঠিক করে, তার আগের রেড ফ্ল্যাগ ওয়াইপ আউট করা যায়। ওকে, সেটা একটা বড় মোটিভেশন। হ্যাঁ, এটা আপনি আগের অনুষ্ঠানগুলোতে বলছিলেন যে অনেকের হয়তো আগের রেজাল্ট খারাপ, কিন্তু এটা ওভারকাম করা সম্ভব, নানাভাবে সম্ভব। 90% আমার স্টুডেন্টরা আমরা এই পাওয়ার দিয়ে ভালো ইউনিভার্সিটি ঢুকাই। তারা যখন আসে, অলমোস্ট লট অফ দেম আর ড্যামেজ 9, 10, 10। আমরা জাস্ট 11 গ্রেডের এটা ফোকাস করি, এসিটি ফোকাস করি, তারপর আমরা কিছু অ্যাডভাইস গাইডেন্স দিই, তারা ভালো ভালো কলেজে চলে যায়। সো তার মানে কি, ইটস পসিবল। কলেজ এডমিশন অফিসাররা দেখতে চায় তোমার ক্রোনোলজিক্যালি উপরে উঠতেছে কিনা। এইটা যদি ছাত্রদের জানা থাকে, তারা এই নতুন বছরটা অন্যরকম ভাবে অর্গানাইজ করবে, যে সেট এ গোল, আমার যা হইছে হইছে, পাস্ট ইজ পাস্ট, ফরগেট অ্যাবাউট ইট। এখন নতুন করে আমরা শুরু করি। তারপরে এই জিনিসটা, এই ভাইবটা যে আমরা নতুন করে শুরু করি, এই ফিলসফিটা স্টুডেন্টদের জন্য তাদের খাবারের থেকেও মোর ইম্পর্টেন্ট। ইফ প্যারেন্টস হ্যাড আন্ডারস্টুড, অর আমরা যদি আন্ডারস্টুড করতাম, তাদেরকে একটু উৎসাহ দিলে তারা আসলেই মন মতো করে আবার শুরু করে। কারণ তারা এই বয়সটা এত ইয়াং, তারা মনে করে একটু ড্যামেজ হলে আমাদের মধ্যে সব শেষ, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু প্যারেন্টসের সাথে শেয়ার করতে পারে না। কারণ আমাদের বাংলাদেশে অনেক সময় তো উল্টোটাও দেখা যায়, প্যারেন্টসরাই তাদেরকে বেশি হতাশ করে ফেলে। এই তোমাকে দিয়ে তো কিছু হবে না, তুমি তো অলরেডি গন। আমি এইমাত্র এটা বলতে চাইছিলাম, আমাদের ব্রাউন কমিউনিটিতে এইরকম একটু আছে যে প্যারেন্টসরা খুব আরো বেশি সেন্সিটিভ হয়ে যায়। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোর জন্য আমেরিকায় আসলাম, আমরা তোর শেখা টাকা পয়সা খরচ করতেছি, কিন্তু তুই, এই জিনিসটা আসলে এফেক্ট করে। এই ক্ষেত্রে স্টুডেন্টদের কোনো উপকার হয় না। আপনি যে প্যারেন্টস হিসাবে বলতেছেন, মনে করতেছেন আমি তাকে শাসাইতেছি, সে ভালো হবে। নো, ট্রাই ইট। 2 বছর ট্রাই করবে, 3 নম্বর বছরে সে বলবে নিউ ইয়র্কে আর কোনো ইউনিভার্সিটি চুজ করবে না, সে ডর্ম খুঁজবে, বাইরের ইউনিভার্সিটিতে গুলার জন্য অ্যাপ্লাই করবে, আপনাকে একটা বাজং বুঝ দিবে যে না ওইটা ভালো, ওইটা আমি করতে চাই, ওইটা বুঝবে। নো, এটা কোনো ভালো, নিউ ইয়র্কে কি ভালো ইউনিভার্সিটি নেই? অবশ্যই আছে, কিন্তু হি ওয়ান্টস টু গেট ওয়ে ফ্রম ইউ। সেই জন্য সলিউশনটা কি? তার সাথে বইসা ওই রকম না বইলা, বাবা যা গেছে গেছে, নো প্রবলেম, লেটস স্টার্ট ফ্রেশ। এই 2টা লাইনই এনাফ, আর বেশি কিছু দরকারও নাই। তুমি পারবা, ট্রাই করো, তখনই পারে। আমার স্টুডেন্টরা তো এইভাবেই পারছে ভাই। আমি তাদের কি করি? তাদের ডাটাই নাও, জাস্ট বলি নো প্রবলেম, ইউ ক্যান স্টার্ট ফার্স্ট। দে সি, আমার ওল্ডার এক্সাম্পল গুলা দেখে যে ববির আসলে পুরানো স্টুডেন্ট গুলা যারা ড্যামেজ ছিল ভালো জায়গায় যেতে পারছে। ইউনিভার্সিটিতে গেলেও তারা প্রফেসরদের সাথে টকিং করলে তারা বলবে শিওর, নো প্রবলেম, জাস্ট ডু ওয়েল, ভেরি ওয়েল ইন দি 11th গ্রেড অ্যান্ড উইল সি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, প্যাশন প্রজেক্ট, রেকমেন্ডেশন লেটার, অনেক কিছু আছে। তো যাই হোক, আজকের টপিকস তো ওগুলো, আজকের টপিকসটা হলো কি শুরু করা দরকার। তো রুটিন অর্গানাইজ, যে একটা ফিলোসফি, আগেরটা যা গেছে গেছে, আমি এই সেমিস্টারটা খুব ভালো করলে দের ইজ এ হোপ। নাম্বার 3 হলো যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমার লাস্টের টপিক, 3টা নোটই আমি লিখে আনছি, যে একটা স্লিপ স্কেজুল, অর্গানাইজ রুটিন, আরেকটা যেটা, এটা তিনটাই কথা বলবো আজকে, এনাফ। 3 নম্বর যেটা, এটা হলো স্টাডি এনভায়রনমেন্ট। ওকে, একটা পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, আপনি এক জায়গায় একা একা পড়তেছেন, কেমন লাগে, আর আপনার লাইব্রেরিতে গিয়ে পড়েন 2 ঘন্টা, কোনটা বেশি ইফেক্টিভ হবে জুয়েল ভাই? লাইব্রেরি, বিকজ ওইখানে সবাই পড়াশোনা করতেছে, একটা এনভায়রনমেন্ট। সো ঘরের মধ্যে আমাদের বাসায় অনেক সময় এনভায়রনমেন্টটা থাকে না। ধরেন আশেপাশে টিভি যদি খুব লাউড নয়েজ থাকে, অথবা স্টুডেন্ট যদি টেবিলের উপরে হোমওয়ার্ক না করতেছে, সোফার মধ্যে হোমওয়ার্ক করতেছে, অথবা বিছানায় বসে হোমওয়ার্ক করতেছে, সামটাইমস ল্যাপটপ ইজ অন, ল্যাপটপে বলতেছে আমার হোমওয়ার্ক, ডিভাইস ইজ অন, মোট কথা একটু অগোছালো।
এতে করে দেখা যায় রাত 1টা বাজে, প্যারেন্টসরা বলে যে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দেয়, আমার ছেলে বিজি, আর অ্যাকচুয়ালি এই 1টা পর্যন্ত জাগার দরকার ছিল না, 11টার সময় হোমওয়ার্ক শেষ হয়ে যেতে পারতো, বা 2 ঘন্টা এক্সট্রা লাগতেছে বিকজ অফ অগোছালো, অর্গানাইজড হইতে সে আগায়নি, অর্গানাইজড নাই। এই জন্য একটা স্টাডি এনভায়রনমেন্টটা কি হবে, এখনই টাইম যত, এটা বলে ডিক্লারার মানে যত আননেসেসারি জিনিস আছে তার টেবিলের উপর থেকে সরায় ফেলা। একটা স্টুডেন্টের জাস্ট কি কি জিনিস দরকার, একটা ল্যাপটপ ফাইন, তার একটা বই খাতার জায়গা ফাইন, এমনকি তার এসএটি, যারা 11th গ্রেড এসএটি একটা বই এসএটি সেকশন থাকা উচিত, প্রতিদিন 40 মিনিটস এসএটি প্র্যাকটিস করা উচিত, দ্যাটস এনাফ। আর বাকি সব কিছু স্টেশনারি যা যা লাগে ওইটা ছাড়া আর বাকি সব ক্লিন আপ করা। তার রুমটা যদি স্টাডি এনভায়রনমেন্ট থাকে, সে আইসাই পড়বে, এবং সামনে একটা রুটিন রাখা, প্রতিদিনের প্ল্যান, আজকে কি কি করবে। এই 3টা জিনিস, স্লিপ স্কেজুল, একটা রুটিন এন্ড স্টাডি এনভায়রনমেন্ট, এই 3টা যদি খুব সুন্দর থাকে, সবকিছুর মূলত হলো গোল, তাহলে একটা স্টুডেন্টের জীবনটাই চেঞ্জ হয়ে যায়। স্কুল তো বাই প্রোডাক্ট, জীবনটাই চেঞ্জ হয়ে যায়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে? মোর অর্গানাইজড মানে হলো লেস স্ট্রেস, রাইট কিনা? লেস স্ট্রেস মানে বেটার হেলথ, বেটার ওয়ার্ক প্লেস, বেটার মেন্টাল হেলথ, বেটার গ্রেড, বেটার এভরিথিং। আর যখনই তারা অর্গানাইজ কম থাকে, স্ট্রেস বেশি থাকে, স্ট্রেস বেশি মানে তো আর সবই ম্যাচটা। জি, পয়েন্টগুলো আমরা জেনে গেলাম, কিংবা মোটা দাগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেটা আমরা বললাম। নিশ্চয়ই সব গ্রেডের স্টুডেন্টদের জন্য সেম ফর্মুলা না, নিশ্চয়ই এই ফর্মুলাটা আলাদা। জি, এটা মোস্টলি ফোকাস করছিলাম আমি হাই স্কুল লেভেল 9 to 12, আর মিডল স্কুল যারা আছে 5, 6, 7, এটা সিমিলার। ওইখানে প্যারেন্টসদের একটু ইনভলভমেন্ট বেশি দরকার, কারণ তারা 5th, 6th গ্রেড, 7th গ্রেড, 8th গ্রেড, 7th গ্রেডে যারা উঠতেছে তাদের প্যারেন্টসদের ফোকাস করা উচিত প্রথম দিকেই হলো স্কুলের গ্রেডটা যেন ভালো থাকে, কারণ 7th গ্রেডের গ্রেডটা কাউন্ট হয় হাই স্কুলে চান্স পাওয়ার জন্য। 8th গ্রেডে যারা আছে তারা, এবং 7th গ্রেডে যারা আছে তারা যদি স্পেশালাইজড হাই স্কুল টেস্টটা নিতে চায়, নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করতেছে তারা ওইভাবে প্রথম থেকেই ফোকাস করা। মোট কথা সবকিছু একটা অর্গানাইজড, এই কি কি করা দরকার এটা আগে লিস্ট করা উচিত, ওকে, এবং কিভাবে করা দরকার ওইটা লিস্ট করা উচিত। খালাস, হোয়াট এন্ড হাউ, দ্যাট শুড বি দ্য ফিলসফি অফ লাইফ। হোয়াট আই শুড ডু, হাউ আই শুড ডু ইট, হোয়াট আই শুড ডু, হাউ আই শুড ডু ইট। কিন্তু ওই জায়গাটাতে অনেকের সময় খালি হোয়াট আই শুড ডু, কি কি করা দরকার স্টুডেন্টরা লিস্ট করে, কিন্তু হাউ আই শুড ডু এই জায়গাতে কেউ ফোকাস করে না। প্যারেন্টস বলেন অথবা স্টুডেন্ট বলেন, এই ক্ষেত্রে প্যারেন্টসরা মোর ম্যাচিওর, তারা স্টুডেন্টকে একটু সময় দিতে পারে। এটা হলো 5th গ্রেড টু 6th গ্রেড টু হাই স্কুল। কলেজের গুলো তো টোটাল। এখন হাই স্কুলের তারা উঠার পরে কি করবে, এটা হলো আরেক জিনিস। ঠিক, সেক্ষেত্রে আপনি বলছিলেন একটা রুটিন, কিংবা আমরা যদি বলি একটা ক্যালেন্ডার করা, সেটা তো ভার্চুয়ালি অনেকগুলো ক্যালেন্ডারের সিস্টেম আছে, অনেকগুলো অপশন আছে, গুগল ক্যালেন্ডার থেকে শুরু করে অনেক কিছু। এই ধরনের পরামর্শগুলো কি হতে পারে আপনার? বিভিন্ন ধরনের অ্যাপস আছে, তারা ওই যে রুটিনারি, তারপর গুগল ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের তারা অ্যাপসগুলো ইউজ করতে পারে। অ্যাপসগুলোর মাধ্যমে অথবা তারা যদি ডেইলি, অ্যাপসগুলো অনেক ইফেক্টিভ আজকালকার অ্যাপসগুলো, তারা এক্স্যাক্টলি টাইম বলে দেয় কখন থেকে কখন তোমার এটা করা দরকার, তারপরে ট্র্যাকও রাখে তোমার কোন হোমওয়ার্কটা বাকি, কোনটা বাকি না। সো রুটিনারি অ্যাপ এটা খুব পপুলার, সো তারা এটা ইউজ করতে পারে। কিন্তু অন টপ অফ এভরিথিং, যেটা প্রথমে না হয় 1 সপ্তাহ খুব মোটিভেশন থাকা যায়, কিন্তু প্রবলেম হলো 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে মোটিভেশন কিন্তু লুজ হয় ওদের মধ্যে। রাইট, কারণ তার রেজাল্টটা একেবারে ইমিডিয়েটলি পাচ্ছে না। সবাই তো আসলে, যখন আমরা একটা ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, রেজাল্টটা পাওয়া যায় গোল ঠিক করার পরে, কিন্তু এই ধরনের রেজাল্টগুলো পেতে অনেক সময় লাগে, একদম বছর ব্যাপী একটা, আপনি বছরের শেষে গিয়ে আপনি হয়তো রেজাল্ট পাচ্ছেন। যখন দেখছে রেজাল্টটা আমার ইমিডিয়েট না, তখন কি একটু মোটিভেশন কমে যেতে পারে। সেই জায়গায় মোটিভেশনটাকে আবার একটু চাঙ্গা করার জন্য কাদের ভূমিকা রাখা দরকার? ভেরি গুড কোয়েশ্চেন, কারণ এটা হলো ইমোশনাল রোলার কোস্টার, আপস ডাউনস হয় মোটিভেশন। তখন যেটা আমি যেটা করি, আমার স্টুডেন্টকে যেটা বলি, সামটাইমস টক টু এ পারসন যে তোমাকে ইন্সপাইরেশন দিতে পারে। তাহলে অনেকের আছে রোল মডেল আছে, অনেক স্টুডেন্ট তারা আমাকে কল দেয়, অনেক সময় তারা প্যারেন্টসের সাথে কথা বলে, অথবা এরকম যদি কেউ না থাকে, কিছু কিছু সাকসেসফুল স্টোরি আছে, যারা সাকসেসফুল পারসন, জাস্ট ভিডিও 3 মিনিটস ক্লিপ, 4 মিনিটস ক্লিপ। সামটাইমস আমি নিজে ওগুলো স্টাডি করি। ধরেন আমার স্টুডেন্টকে এটা বলি, 10 মিনিটস কারো কোনো সাকসেসফুল মানুষদের ভিডিও দেখলে, তাদের মোটিভেশনাল ভিডিওগুলো শুনলে ইন্সপিরেশনটা অটোমেটিকলি জাগ্রত হয়।
ওকে, ওইটা দরকার, বিকজ এটার বলে ইমোশনাল ফুড। কিন্তু মেন্টর যারা হওয়া উচিত, যারা মোটিভেশন দেবেন, তারা তো আপনি ববি তারিক, আপনার অনেক স্টুডেন্ট, আপনি যদি দিনভর এই কাজটাতে ব্যস্ত থাকেন হয়তো আপনিও সময় করতে পারবেন না এতগুলো স্টুডেন্টকে সময় দেওয়া। নিশ্চয়ই সেই মেন্টর যদি পরিবারের কেউ হয়, কাজিন কিংবা অন্য কেউ, কারা হতে পারেন, কাদেরকে এই স্টুডেন্টদের সাথে বেশি বেশি প্যারেন্টসদের উৎসাহ দেওয়া উচিত, তুমি তার সাথে মেশো, এক্স্যাক্টলি। তুমি তার সাথে কাছ থেকে ইন্সপিরেশন নাও, তারা কারা হতে পারেন? অ্যাম্বিশিয়াস পারসন, যে কোনো একজন অ্যাম্বিশিয়াস ফ্যামিলি মেম্বার অথবা সাকসেসফুল ফ্যামিলি মেম্বার। ধরেন ফ্যামিলিতে কেউ যদি কোনো ডক্টর থাকে অথবা কোনো সাকসেসফুল পারসন থাকে ভালো, অথবা কেউ খুব পড়ুয়া স্টুডেন্ট থাকে, বড় ভাই থাকতে পারে যে খুব ভালো কলেজে পড়াশোনা করতেছে, এদের সাথে। এবং কি নাম্বার ওয়ান আসলে টপ অফ দ্য লাইন হতেছে প্যারেন্টস। এটার কোনো বিকল্প কারণ নাই। বেশিরভাগ সময় তাদের সাথেই থাকছে। এক্স্যাক্টলি, এটার কোনো বিকল্প নাই। তাদের কোনো হাই যে ডিগ্রি থাকতে হবে, কোয়ালিফিকেশন থাকতে হবে, কিছু দরকার নাই। কিন্তু প্যারেন্টসরা যদি তাদের সাথে বসে, আমি আগেও একবার বলছিলাম যে 10 মিনিটস টি টেবলে, মানে কিচেন টেবিলে বসে 10 মিনিট এক কাপ চা খাওয়ার মাধ্যমে টকিং করা, প্যারেন্টসরা যখন একটা মোটিভেশন দেয়, বাবা ডোন্ট ওয়ারি ইউ কুড ডু ইট, এই শব্দটা শুনলেই সাইকোলজিক্যালি তাদের ব্রেন রিওয়ার শুরু হয়ে যায়, তারা উৎসাহ পায়। কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত মেন্টালি আপসেট থাকে যখন তারা দেখে প্যারেন্টস আপসেট। ওকে, তখন এটা আমি জিনিস খেয়াল করছি, কারণ আমার তো 20 বছরের টিচিং অভিজ্ঞতা, হাজার হাজার স্টুডেন্ট পড়াইছে, কয়েকশো না হাজার। সো আমি দেখছি এটা সামনে। সো আমার স্টুডেন্টরা সামটাইমস অনেক মোটিভেশন আমি দেই, মাঝে মাঝে অন্য কেউ দিতেছে, আমার স্টুডেন্টরা মোটিভেশন দিতেছে আরেকটা স্টুডেন্টকে। কিন্তু এট দি এন্ড অফ দ্য লাইনে সে বলতেছে ওকে, বাট আই গেস মাই প্যারেন্টস উইল নট বি হ্যাপি। কারণ তারা তো ওই সময় তাদের দুনিয়াটাই হলো প্যারেন্টস নিয়ে, প্যারেন্টস বুঝতেছে না, কারণ তারা বাইরের জগতের সাথে অত টাচ না। তো প্যারেন্টস যখন তাদের উপরে হ্যাপি না হয়, তাদের মোটিভেশন গুলো লাস্টিং করে না, বেশিক্ষণ চলে যায়। এই জন্য প্যারেন্টস থাকা উচিত কি ভেরি অফটেন কেমন করতেছো অ্যাপ্রিসিয়েশন করা। আমি এর আগেও কয়েকবার বলছি অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট, নট লাইক। আমি অনেক প্যারেন্টসকে আমার ওইখানেও অফিসে কোচিং সেন্টারে আমি ডাইরেক্টলি বলি, জাস্ট একটু 10 মিনিটও লাগে না, 5 মিনিটে 2-3টা গুড ওয়ার্ডস ইউ কুড ডু ইট। বাবা কোনো সমস্যা নাই, তুমি 70 পাইছো তো কি হয়েছে, দেখি তো তোমার এটা কি হয়েছে, তুমি টিচারের সাথে গিয়ে ওইটা যেটা ভুল হয়েছে তুমি আর একটু রিভাইজ করে নাও, পরের পরীক্ষাটা ইনশাআল্লাহ ভালো করবা। বাট তুমি ভালো করছো, নেক্সটটাতে আরেকটু হাই, আরেকটু ভালো করবা, 75, তারপরে 80, 85, এইরকম। নট লাইক প্রথম দিনই ওয়াই নট 99। সেদিন আমার একটা হলওয়েতে আমি একটা প্যারেন্টসকে শুনতেছি, আমার একটা স্টুডেন্ট মাত্র একটা ভুল করছে, বলছে কেন তুমি একটা ভুল করলা? আচ্ছা, অথচ সে একটা টপ স্টুডেন্ট আমার ক্লাসে। সে অ্যাপ্রিসিয়েশনের বদলে ওই নেগেটিভিটাই, বেচারি মনটাই খারাপ হয়ে গেছে। কিন্তু আপনি বলছিলেন যারা মেন্টর হবেন তারা সাকসেসফুল হওয়া উচিত, সাকসেসফুল কেউই মেন্টর হিসেবে কাজ করতে পারেন। অনেক সময় এই প্যারেন্টসরাই সবাই তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে হয়তো সাকসেসফুল নন। তিনি হয়তো যে ক্যারিয়ারটা বেছে নিয়েছেন, তিনি হয়তো যে ব্যবসাটা বেছে নিয়েছেন, তিনি হয়তো যে কাজটি করছেন সেখানে তিনি সাকসেসফুল নন। হঠাৎ করে তিনি যদি মেন্টর হওয়ার চেষ্টা করেন, কিংবা তিনি যদি তার বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে সাকসেসফুল হওয়ার, বাচ্চারা কি সেটা অ্যাকসেপ্ট করে, নাকি তারা অনেক সময় ভাবে যে বাবা কিংবা মাই তো সাকসেসফুল হয়নি? ওয়েল, ভেরি নাইস পয়েন্ট। এটা কাজ হয় আবার কাজ হয় না। কখন কাজ হয়? যখন বাবা মা পজিটিভ কথাবার্তা বলে কাজ হয়। যেই নেগেটিভ কথাবার্তা বলে, কারণ এই সময় হরমোন ডেভেলপ হইতেছে বাচ্চাদের, তারা খুবই সেন্সিটিভ, আগুন হয়ে আসে, তখনই তারা বলে তোমরা কি বুঝো, ব্যাকডেটেড। ওকে, ডাইরেক্ট আমার সামনে, ও তোমরা তো ওইসব ইউনিভার্সিটিতে যাও না, এটা করো না, ওইটা করো না। তখন এই জন্যই প্যারেন্টসরা ওই রকম একটা স্টাইলে কথা বলতো। একই মেসেজ আপনি যদি স্টাইলটা ঘুরে দেন, কাজ হয়। ওই মেসেজটা এই লেফট স্টাইলে গেলে কাজ হবে না, রাইট স্টাইলে গেলে কাজ হবে, সেম মেসেজ। তার মানে এখন পর্যন্ত আমরা প্রায় 20 মিনিট আলোচনা করছি। এই 20 মিনিটে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি অভিভাবকদের উপর। নাম্বার ওয়ান, টপ দ্য লাইন। তারাই আসলে একটা রোল মডেল তৈরি করতে পারেন, তারা একটা গাইডলাইন তৈরি করতে পারেন, তারা এই গোল ঠিক করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা হলো তারা যদি এই সবকিছু নাও পারেন, সন্তানরা যেটি করবে সেখানে উৎসাহ দিতে পারেন। উৎসাহটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি বলছেন, দ্য মোস্ট পাওয়ারফুল। নিঃসন্দেহে আমরা আরো কিছু টিপস আপনার কাছ থেকে নেব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক, বিরতিতে যাচ্ছি। তার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে বাংলাদেশে বন্যা দুর্গতদের ভয়াবহ অবস্থা, শোচনীয় অবস্থা, এবং তাদের সহায়তায় TVN 24 নিউজ নেটওয়ার্ক থেকে একটি ফান্ড গঠন করা হয়েছে আর্থিক সহায়তা দেওয়ার জন্য। 8 দিন ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থটা তাদের মধ্যে বিতরণ করা হবে। গত 5 দিন ধরে অর্থ সহায়তা চলছে। এর মধ্যে
প্রায় $6,500 অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে এখনো আমরা আমাদের দর্শকদের কাছে আহ্বান জানাবো, আপনাদের যার যার অবস্থান থেকে যে যতটুকুই পারেন TVN24 এর এই আর্থিক সহায়তা ফান্ডে বাংলাদেশের বন্যার্তদের জন্য আপনারা সহায়তা করুন। কিভাবে সহায়তা করবেন সেটা একটু আমরা দেখে নেব, তারপর আমরা বিরতিতে যাব। বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় বিশেষ ফান্ড গঠন করেছে TVN24 নিউজ নেটওয়ার্ক। আপনার সহায়তা পাঠানোর উপায় জেল করুন bdflood2024@gmail.com, ACH করুন ব্যাংক চেজ, অ্যাকাউন্টের নাম আদ্দিন, অ্যাকাউন্ট নাম্বার 7263288831, রাউটিং 021000021, টেক্সট করুন 9294182560। ডাকযোগে সহায়তা পাঠানোর ঠিকানা BD ফ্লাড রিলিফ, 3719 57th স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। সহায়তাকারীর নাম, সহায়তার পরিমাণ, ফোন নাম্বার উল্লেখ করতে হবে। অর্থদাতার নাম ও অর্থের পরিমাণ আমরা সম্প্রচার করব। যদি কেউ নাম বা অর্থের পরিমাণ উল্লেখ করতে না চান তবে টেক্সট করুন 9294182560 এই নাম্বারে। অলাভজনক প্রতিষ্ঠান আদ্দিন ফাউন্ডেশনের সহায়তায় এ অনুদান বিতরণ করা হবে। আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা কথা বলছিলাম স্কুল খোলার পর শিক্ষার্থীরা এই সময়টা কিভাবে কাজে লাগাবেন, এবং এই সব বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ববিতার টিচার্সের সিও খোকনুদ্দিন ভবি ভাই। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু বিষয় আলোচনা করছিলাম, মাঝামাঝি পর্যায়ে ছিলাম, অর্থাৎ অভিভাবকরা তারা কিভাবে ভূমিকা রাখবেন সে বিষয়ে আপনি আরো কিছু বিষয় যোগ করতে চান? যেটা আপনি বলতেছিলেন যে যদি অভিভাবকরা মানে ওই রকম ভাবে কোনো সাকসেসফুল পজিশনে না থাকে, তারপর কিন্তু তারা তো এই দেশে ফার্স্ট জেনারেশন, তাই না? তারা তো অনেক কষ্ট করে, হয়তো বাংলাদেশে তাদের একটা পজিশন ছিল কিন্তু ওইটা সেরে আসছে বাচ্চা কাচ্চাদের জন্যই। তো ওদের কথাটা স্টুডেন্টরা কতটুকু ভূমিকা রাখবে? স্টুডেন্টরা ঠিকই শুনে, অভিভাবক হইলেই হয়েছে, প্যারেন্টসদের কথা বাচ্চার নেই। ওকে, কিন্তু প্যারেন্টসেরটা যখন সামটাইমস স্টুডেন্টরা টক ব্যাক করে, এটার কারণটা হলো ওই হাই স্কুলের স্টুডেন্টরা তারা বলতেছে বারবার হরমোন ডেভেলপ করতেছে, তাদের সেন্সিটিভিটি অন্য লেভেলের। এটা আমাদের প্যারেন্টসদের যত ভালো মতো বুঝবে ততই তাদেরই লাভ। যদি একটু সফটভাবে তাদের দিকে অ্যাপ্রোচ হয়, একটু বাবা কোনো অসুবিধা নাই, তুমি অবশ্যই পারবা, এরকম পজিটিভভাবে চলে, তাদের কথা কাজ হয়ে যায়। কিন্তু যখন রাফ ভাবে যাওয়া হয় যে ওকে তোর পিছিয়ে কষ্ট করতেছি, আমি ট্যাক্সি চালাইতেছি, এত টাকা কষ্ট করতেছে, রোজগার করছে, তুই কি দিলি, এই তখন ওইটা তাদেরও ফায়ার হয়ে যায়, বুঝতে পারছেন? তখন দরজাটা লাগাই দেয়। সো এই জন্য করা উচিত হইলো একটু সুন্দরভাবে বসে, কোনো অসুবিধা নেই বাবা, আমি আরো করবো তোমার জন্য যা লাগে, তুমি তোমার যথেষ্ট চেষ্টা করো, একটু ভালো করছো আর একটু ভালো করো, দেখি কি করতেছো, একটু ওইরকম মানে অ্যাপ্রিসিয়েটিং দ্য স্টুডেন্ট। ট্রাস্ট মি, ইট উইল ওয়ার্ক দ্য বেস্ট। কারণ এই অ্যাপ্রিসিয়েশন তারা এত বেশি পায় না আউটসাইড অফ দ্য হাউস। তাদের ফ্রেন্ডসরাও ওই রকম রাউডি, প্যারেন্টসরা যদি একটু অ্যাপ্রিসিয়েশন দেখে, ইটস দ্য ফুড ফর দ্য সোল, ইমোশনাল ফুড। আই মিন দে ফিল মাচ কমফোর্টেবল, তখন এটা কাজ হয়। আমার স্টুডেন্টদের কাজ হয়েছে। তো কিন্তু সাইকোলজিক্যাল একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে অনেক অভিভাবক তারা হয়তো তাদের সন্তানদের জন্য অনেক স্যাক্রিফাইস করছেন। তারা হয়তো বাংলাদেশে ভালো একটা পজিশন ছেড়ে, ভালো একটা চাকরি ছেড়ে, অর্থনৈতিক একটা ভালো অবস্থা ছেড়ে, আপনি যেটি বলছিলেন যে সন্তানদের ভালো পরিবেশ, ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য এখানে এসেছেন। তারা যদি বারবার করে তাদের সন্তানদের আবার সেই কথাটা মনে করিয়ে দেয় যে তোমার জন্য আমি স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি স্যাক্রিফাইস করছি, এটা তো নেগেটিভ ফিডব্যাকও আসতে পারে, নেগেটিভ একটা ইম্প্যাক্টও পড়তে পারে। সেটা কি মনে করিয়ে দেওয়া উচিত, নাকি তাকে শুধুমাত্র ইন্সপিরেশনের জায়গাটা রাখা উচিত? শুধুমাত্র ইন্সপিরেশনের জায়গাটায় রাখা উচিত। ওইটা মনে করানো যায় একটু ডিফারেন্টলি। দেখো বাবা, অনেক আমরা কষ্ট করতেছি, আমার জীবনে দেখো সবকিছু ফেলায় আসছি, আমার ভালো একটা পজিশন ছিল তোমাদের জন্যই, এই জন্য আমি চাই আমার যতই কষ্ট হোক তোমরা যেন ভালো করো। ওইভাবে রিমাইন্ডার দেওয়া যায়, নট লাইক ওকে আমি কষ্ট করতেছি, তুই কি দিলি আমারে, দেন ইট বিকামস লাইক এ গিভ এন্ড টেক রিলেশনশিপ। নিঃসন্দেহে এটা আসলে এই সন্তান এবং অভিভাবকের রসায়নটা সম্পর্কে যে কেমিস্ট্রিটা, এটা আসলে সবার জন্য একই প্রেসক্রিপশন হয়তো হবে না, ইন্ডিভিজুয়ালি কেস টু কেস ডেফিনেটলি আপনি বুঝবেন আপনার সন্তানকে কিভাবে ডিল করা উচিত। এটার জন্য ওয়ার্ক করতে হয়, ইট রিকোয়ার্স ওয়ার্ক। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো যে হাই স্কুল স্টুডেন্ট, বিশেষ করে তাদেরই মানসিক পরিবর্তনটা অনেক বেশি এই সময়টাতে হয়, ফিজিক্যাল চেঞ্জটা অনেক বেশি হয়, মেন্টাল চেঞ্জটা বেশি হয়, তাদেরকে ডিল করা অনেক সময় অভিভাবকদের জন্য টাফ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা বলছিলাম যে তারা যখন হাই স্কুলে যাবে তাদের একটা প্ল্যানিং থাকতে হবে। এই প্ল্যানিংটা আপনি বলছিলেন হাজার হাজার স্টুডেন্ট আপনার ছিল, আছে,
সেক্ষেত্রে আপনি এই তাদের জন্য কি ধরনের প্ল্যানিংটা আসলে কিভাবে তারা প্ল্যানিংটা করবে, কি প্ল্যানিং করবে? ওকে, হাই স্কুল স্টুডেন্টের জন্য আসলে এই প্ল্যানিংটা কুড বি ভেরি ডাইভার্স। কারণ হলো ওই সময় তারা অনেকে ডিসিশন নেওয়া শুরু করে আমি ফিউচারে কি হব, ডাক্তার না ইঞ্জিনিয়ার না লয়ার। সো ওইভাবে তারা তাদের সাবজেক্ট চুজ করে স্কুলে। বাংলাদেশে যেরকম সায়েন্স আর্টস, এখানেও আছে সিচুয়েশন সিমিলার। সো মেডিকেলে পড়তে হইলে ওইরকম বায়োলজি কোর্সগুলো বেশি নিতে হয়, কেমিস্ট্রি কোর্স। তখন প্যারেন্টসদের কি করা উচিত, সামটাইমস তাদের সাথে বসে তুমি কি ফিউচারে গোল আছো ওই গোলটা সেট আপ করার জন্য একটু অ্যাডভাইস তারা দিতে পারে। ওকে, এই একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যেই সাবজেক্টগুলো তারা অলরেডি পায়ে গেছে স্কুল থেকে তাদের প্রোগ্রাম কার্ডে, ওইটার জন্য তারা কিভাবে প্রতিদিনের হোমওয়ার্কটা অন টাইমে শেষ করবে, তাদের প্রতিদিন এসএটির জন্য কতটুকু স্টাডি করবে, পরীক্ষা যদি সামনে থাকে কিভাবে স্টাডি করবে, উইকেন্ডে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি করতে হয় ওইটা কিভাবে করবে। এই চারটা জিনিস বইসা প্যারেন্টস এবং স্টুডেন্ট তারা যদি একটু ওয়ার্কআউট করে, এইভাবেই তারা একটা প্ল্যান বানাইতে পারে। এভরি স্টুডেন্টের প্ল্যান হয়তো ডিফারেন্ট, কারো কারো আছে ক্লাসে পরে ল্যাব আছে, কারো কারো ক্লাসের পরে ক্লাবস আছে। সো কখন তারা ঘরে আসবে এটা ডিপেন্ড করে এক এক স্টুডেন্টের এক এক রকম। কিন্তু প্যারেন্টসরা যদি ওই 7 দিনের 7টা দিন কিভাবে যাবে একটা রাফ আইডিয়া করে নেয়, তাহলে ওরা এবং স্টুডেন্টরা দে বোথ আর অন দ্য সেম পেজ। সেম পেজে থাকলে কি হয়, একটা কথা বলার টপিকস পাওয়া যায়। আর সেম পেজে না থাকলে কথা বলার টপিকস পাওয়া যায় না, কারণ প্যারেন্টসরা বেশিরভাগ সময় কাজ করে আজকাল। তারা কাজ থেকে আসার পরে টায়ার্ড থাকে, মেজাজ গরম থাকে। তখন বাচ্চারা যদি দেখা যায় একটা ভিডিও গেম খেলতেছে, মেজাজটা আরো গরম হয়ে যায়, যেটা একদম রুটিন ওয়ার্ক আমি বলতেছি, স্টুডেন্টরা বলতেই থাকে। তখন প্যারেন্টসরা বলে এই তুই কি করতেছিস, হোমওয়ার্ক করতেছিস না কেন, কেন করতেছিস? তখন জিনিসটা হয় কি, ওই বাচ্চা দরজাটা লাগায় রাখে যাতে অভিভাবক দেখতে না পায়। এক্স্যাক্টলি, অথবা মিনিমাইজ করে ফেলে কম্পিউটার স্ক্রিন। তখনই ডিট্যাচমেন্টটা শুরু হয়। এই ডিট্যাচমেন্টটা যদি এক পর্যায়ে এত দূরে চলে যায় যে ওকে আর এটা আসাটা অনেক কঠিন হয়ে যায়, সেই জন্য এই অ্যাটাচমেন্টটা একটু বজায় রাখার জন্য ওই কথা বলার টপিকসটা থাকে। কথা বলার টপিকসটা কিভাবে হয়, ইফ বোথ অফ দেম আর অন দ্য সেম পেজ। সেম পেজে কিভাবে হবে, ওর প্ল্যান আর আপনার প্ল্যান একটু মাঝে মাঝে কিচেন টেবিলে 10 মিনিট চা খাওয়ার মাধ্যমে একটু শেয়ার পার ডেতে। সবাই টায়ার্ড থাকে, দ্যাটস ট্রু, কিন্তু ওয়ার্ক করতে বললাম না, রিকোয়ার্স ওয়ার্ক। ওকে, আমরা এই স্টুডিওতে বসে অনেকবারই আলোচনা করেছি এসএটি নিয়ে, এবং আপনি এখনকার আলোচনা বলছিলেন তারা এসএটির জন্য একটা সময় বের করে রাখা উচিত। অ্যাকচুয়ালি কোন গ্রেড থেকে তাদের এসএটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত? ওয়েল, টু মি মাই ওপিনিয়ন ফ্রম 9th গ্রেড। ওকে, যদি 9th গ্রেড থেকে একটু একটু করে শুরু করে, কারণ আমরা যেসব স্টুডেন্ট দেখি অনেকেরই রিডিং লেভেল ভেরি লো, অথবা অনেকের ম্যাথ লেভেল তারা কোভিডের পরে ওই রকম অ্যালজেব্রাইক স্কিলগুলো স্ট্রং করতে পারে নাই। এখন ঠাস করে 2 মাসে ওই রকম লেভেল হাই করা অত ইজি হয় না, কারণ নতুন ডিজিটাল এসএটির কিছু কিছু ম্যাথ কোশ্চেন মাছ হার্ডার, ভোকাবুলারিগুলো মাছ হার্ডার। সো প্রথম থেকেই অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার একটু একটু করে রুটিনে উচিত করা 9th গ্রেড। যে 9th গ্রেড শুরু নাও করে একবারে 9th গ্রেডে শুরু করা উচিত, কারো যদি হার্ভার্ড এমআইটির টার্গেট থাকে। ওকে, ওই রকমের ইউনিভার্সিটির টার্গেট থাকলে ইউ হ্যাভ টু স্টার্ট আর্লি। আর যদি একটু লো লেভেল থাকে, ইটস ফাইন, 10th গ্রেড 11th গ্রেডে ইউ ক্যান স্টার্ট, বাট 11th গ্রেডে এখন যেই গ্রেডেই থাকুক না কেন পার ডেতে 40 মিনিটস ইউ হ্যাভ টু প্র্যাকটিস। 4টা মাজুল আছে, একটা মাজুল 35 মিনিটস অন রাফ। সো যদি সানডে একটা মাজুল, মানডে একটা, টিউসডে একটা, ওয়েডনেসডে একটা, 4 দিনে 4টাও করে, এটাও হেলদি প্র্যাকটিস। কিন্তু একদম ডিট্যাচ থাকার পরে হঠাৎ করে পরীক্ষার আগে অনেক বেশি প্র্যাকটিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, আনলেস স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড যদি খুবই স্ট্রং থাকে, ডিফারেন্ট স্টোরি। কিন্তু স্ট্রং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তো সংখ্যায় কম। সো এই জন্য প্রথম থেকে এই প্র্যাকটিসগুলো করলে ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয়ে যায়। ওকে, আমরা কথা বলতে বলতে আমরা দেখছিলাম যে হার্ভার্ডের সামার স্কুল তারা 8টা পরামর্শ দিয়েছে শিক্ষার্থীরা কিভাবে তাদের টাইমটাকে অর্গানাইজ করবে। তার মধ্যে 6 নম্বরে তারা বলছে হ্যাভ ফান, টাইম বের করে নিয়ে মজা করার জন্য তারা বলছে। অর্থাৎ আমরা যারা এখানে আলোচনা করছিলাম, আমাদের আলোচনা যেসব শিক্ষার্থীরা শুনছে তারা হয়তো অনেকে ভাবতে পারেন সারাটাক্ষণ তো শুধু পড়ার কথাই বলা হচ্ছে। তার যে ব্যক্তিগত জীবন বলে একটা বিষয় আছে, তার যে নিজেকে একটা সময় দেওয়ার বিষয় আছে, সেটা তো ববি স্যার বলছে না। তো আমরা সেই কারণে হার্ভার্ড সামার স্কুলের পরামর্শের 6 নম্বর পয়েন্ট আমরা এটা পেয়েছি। আপনি এই বিষয়ে কি বলবেন? অবশ্যই, আমার ক্লাসে আমি এটা নিয়ে বলতেই থাকি। আমি আজকের বিগিনিং এ একটা জিনিস বলছি যে অর্গানাইজড, যদি তাদের সময়টা অর্গানাইজ থাকে কখন কি করবে, কারণ আমি আসলে এটা ডিটেলস বলিনি যে অর্গানাইজের মধ্যে কি কি ঢুকাবে। ওকে, এটার মধ্যে এটা একটা পার্ট।
তাদের জিম টাইম, ফান টাইম, এভরিথিং, এমনকি ভিডিও গেম টাইম। যদি অর্গানাইজটা থাকে সবকিছু, বলছিলাম না যে লেস স্ট্রেস, মোর অর্গানাইজ মানে কত লেস স্ট্রেস, লেস স্ট্রেস মানে কি বেটার সবকিছু। সো লেস স্ট্রেস মানে কি ওই সময় তার ফান করারও টাইম আছে। অবশ্যই জীবনে ফান দরকার, এটা ইমোশনাল ফুডের মধ্যে পড়ে। শুধু পড়াশোনার জন্য আমি আমার স্টুডেন্টদের যদি কাউকে জিজ্ঞেস করি তুমি ববি স্টুডেন্ট কি, ও স্যার পড়তে বলে জন্য ডোন্ট স্টাডি টু হার্ড, স্টাডি স্মার্ট। এইটা আমার মোটোই, আমার স্টুডেন্টরা জানে, মানে স্মার্টলি স্টাডি করা। এর মানে কি একটু অর্গানাইজ করে যখন পড়বা ডিভাইস সব সরায়া 2 ঘন্টা মন দিয়ে পড়াশোনা করো, ডান। যখন ভিডিও গেম খেলবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোমওয়ার্ক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, জাস্ট ফোকাস অন দ্য ভিডিও গেম, এনজয় দ্য লাইফ। যখন জিমে যাবা, জাস্ট জিম, এনজয় দ্য শো। যখন ফান করবা, ফ্রেন্ডের সাথে থাকবা, আড্ডা মারবা, নো প্রবলেম, জাস্ট মেক শিওর ইউ সিলেক্ট দ্য গুড ফ্রেন্ডস। এইটাই। সারাদিন পড়াশোনা ইজ ডেফিনেটলি নট হেলদি। সেক্ষেত্রে কতক্ষণ সময় আপনি বলবেন যে ফানের জন্য তাদের কিংবা নিজস্ব সময় দেওয়া উচিত? কারণ তার স্কুল আছে, ল্যাব আছে, হোমওয়ার্ক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, ক্লাব আছে, নানা কিছু তো আছে। কতক্ষণ সময় আপনার উৎসবে সারাদিনই যদি আবার এইসব করতে থাকে, তখন তো আবার একটা মুসিবত তৈরি হবে। এটা একটা খুব বলতে পারেন একটা স্পেসিফিক এন্ড সেন্সিটিভ কোয়েশ্চেন। কেন কি জানেন আসান ভাই, তার সারাদিনটাই হইতে পারে ফান, ওকে, ইফ হি এনজয়স হোয়াট হি ইজ ডুইং। ধরেন আপনি যেই জিনিসটা পড়তেছেন, অনেকে অঙ্ক করতেছে, বলতেছে আই এম হ্যাভিং ফান, কারণ সে লাইক করতেছে। অনেকে কম্পিউটার সায়েন্সের কোডিং করতেছে, বলে আই এম হ্যাভিং ফান, কারণ কোডিংটা সে ভালোবাসে। কেমিস্ট্রি করতেছে, হ্যাভিং ফান। এখন যদি আপনি আপনার স্টাইলটা পড়াশোনার ওই রকম ভাবে করে নেন, তো অলরেডি এখানের মধ্যে কিছু ফান আছে। তারপরে আরেক ধরনের ফানটা কিরকম, কত পার্সেন্ট, বলে ডিপেন্ড করে এক এক স্কুলের স্টুডেন্টের এক এক রকম হোমওয়ার্কের লোড। যেমন স্টাইভিসারের একটা স্টুডেন্টের অনেক হোমওয়ার্ক, ব্রং সায়েন্সের স্টুডেন্টের হোমওয়ার্ক অনেক। এখন তারা যদি ওইটা আবার কমপ্লিট না করে, তখন তো আবার প্রবলেম। কিন্তু ওইটা অর্গানাইজ হলে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। 7 ঘন্টা যদি ঘুমায়, তাহলে পড়াশোনার রেটটা ফাস্টার হয়ে যায়, ব্রেন কাজ করে ভালো। আর মিনিমাম তারপরে গ্যাপে আই উড রেকমেন্ড, ধরেন 2 আওয়ার্স করার পরে একটু অথবা মিনিমাম 1 আওয়ার 290 মিনিটস। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা পেয়ে গেছি। আমরা শেষ করছি এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে এসে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বেশ কিছু চমৎকার পরামর্শ দিয়েছেন। দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং খোকনুদ্দিন ববি যে এই পরামর্শগুলো দিয়েছেন, যেহেতু সামনেই স্কুলটা শুরু হয়ে যাচ্ছে, তাই শিক্ষার্থীরা তাদের পড়াশোনার দায়িত্ব যেমন রয়েছে, একইভাবে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে তাদেরকে সঠিক পথ দেখানো, একটা লক্ষ্য ঠিক করে দেওয়া জীবনের। এবং এই যে তার পড়াশোনাটা, এটা যাতে সহজ হয়ে আসে, এটা যাতে মনে না হয় যে বাড়তি একটা চাপ, তার সাথে যাতে মনে না হয় অভিভাবকরা আরও বেশি চাপ দিচ্ছেন নানাভাবে, অর্থাৎ দায়িত্বটা সব দিক থেকে আছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।